কথায় বলে বাঙালির রক্তে সংস্কৃতি আর মজ্জায় রাজনীতি। আড্ডার ঠেকে পাড়ার রোয়াকে চায়ের কাপে ঝড় ওঠে রাজনীতি নিয়ে আলোচনায়। ভোটের উত্তাপ স্পর্শ করে সবাইকে। পলিটিক্যালি কনসাস সেই বাংলা এবার এসে দাঁড়িয়েছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। পরিবর্তন না প্রত্যাবর্তন। রাজ্য বিধানসভায় 294টি আসন, ম্যাজিক ফিগার 148, 6,82,00,000 ভোটার, আর 2 দফা মিলিয়ে 92% বেশি রেকর্ড ভোট পড়েছে, যা স্বাধীনতার পর থেকে এই রাজ্যে আর কখনো দেখা যায়নি। প্রশ্ন একটাই, 4 মে গণনার পর কে বসবে নবান্নের মসনাদে? টানা 15 বছর ধরে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য শাসন করছে এই দল। অন্যদিকে বিজেপি এবারও চেষ্টা করছে বাংলায় প্রথমবার সরকার গড়তে। এক্সিট পোল বলছে লড়াই হাড্ডাহাড্ডি। কেউ কেউ এগিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে। যদিও এক্সিট পোলের হিসেব সব সময় মেলে না, ভোটের অঙ্ক সব সময় জটিল। কোন সমীকরণে ফের ক্ষমতায় ফিরতে পারেন মমতা, আর কোন হিসেবের বদল ঘটিয়ে ত্রিপুরা ও ওড়িশার পর বাংলায় প্রথমবার পদ্মফুল ফোটাতে পারে বিজেপি শিবির? আজ আমরা সেই রাজনৈতিক সমীকরণগুলিকে একটু ভেঙে বুঝতে চাইব, তবে তথ্যের আলোয়, যুক্তির ভিত্তিতে এবং নিরপেক্ষভাবে। দু সালে বামফ্রন্টের 34 বছর শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। পরিবর্তনের স্লোগান তখন পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তারপর 2016 এবং 2021 পরপর 2টো বিধানসভা নির্বাচনে জিতেছে তৃণমূল। 2021 সালে তো 215টি আসন নিয়ে বিপুলভাবে ফিরে এসেছিল তারা। কিন্তু এবার 15 বছর পূর্ণ হচ্ছে। আর রাজনীতির একটা মৌলিক সূত্র হচ্ছে, যতদিন ক্ষমতায় তত বাড়ে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, যাকে বাংলায় বলে প্রতিষ্ঠান বিরোধিতা। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা যদি আমরা দেখি, সেটা কিন্তু বেশ দীর্ঘ। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, আরজিকর কাণ্ড, একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এসএসসি নিয়োগ কেলেঙ্কারির জেরে যেখানে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, নগদ টাকার স্তূপ উদ্ধার হচ্ছে মন্ত্রীর বাড়ি থেকে, একের পর এক নেতা মন্ত্রীর জেল, এই সব ছবি মানুষের মনে গেঁথে আছে। কিন্তু দুর্নীতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বিনিয়োগ টানতেও ব্যর্থ শাসক দল। শিক্ষিত ছেলেমেয়েরা কাজ খুঁজে পাচ্ছেন না এ রাজ্যে, দল বেঁধে চলে যাচ্ছেন ভিন রাজ্যে বা বিদেশে। কর্মসংস্থানের অভাব এবং এবার এই নির্বাচনে সত্যিকারের ইস্যু হয়ে উঠেছে। তবে শুধু সমালোচনার মধ্যে দিয়েই তৃণমূলের গল্প শেষ করলে সেটা কিন্তু ঠিক হবে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবসাথীর মতো সামাজিক প্রকল্পগুলো লক্ষ লক্ষ পরিবারের কাছে পৌঁছে গেছে। বিশেষত গ্রামাঞ্চলের মহিলারা এই প্রকল্পগুলো থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। অনুদান ভিত্তিক রাজনীতি এক্ষেত্রে মমতার জনপ্রিয়তাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে গ্রামাঞ্চলের মহিলারা এবারও মমতাকে দুহাত ভরে ভোট দিতে পারেন। সঙ্গে আছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। তাহলে প্রশ্ন হলো, ভোটাররা কি দুর্নীতির অভিযোগ ভুলে সামাজিক প্রকল্প বা আর্থিক অনুদানের বিষয়টিকে বড় করে দেখবেন? এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধেও একটা বড় ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের ভোটারদের মধ্যে। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, সংক্ষেপে যাকে বলা হয় এসআইআর, এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে প্রায় 90 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বলা হচ্ছে এদের অনেকে নাগরিকত্বের প্রমাণ দিতে পারেননি। এই ঘটনা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ও দীর্ঘদিন ধরে বসবাস করা বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অনেকে মনে করছেন এটা আসলে শাসক দলের ভোটার ছাঁটাইয়ের রাজনৈতিক কৌশল। বিজেপি বলছে এটা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার একটা প্রক্রিয়া। বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী এদেশে ঢুকেছেন এবং ভোটার কার্ড, রেশন কার্ড সব তৈরি করে নিয়েছেন। এই অনুপ্রবেশ ইস্যুটা এবার নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে উঠেছে। বিশেষত 2024 সালে হাসিনা সরকারের পতন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের পর অনুপ্রবেশ ইস্যুটি বড় হয়ে দেখা দিয়েছে।
কিন্তু যারা প্রকৃত ভারতীয় নাগরিক অথচ তালিকা থেকে নাম বাদ গেছে, তারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। এই রাগ কার ভোট বাক্সে গিয়ে পড়বে সেটাই বড় প্রশ্ন। তৃণমূল এসআইআরকে তাদের প্রধান অস্ত্র বানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বিজেপি জিতলে সিএএ কার্যকর হবে, এনআরসি চালু হবে। এই ভয় সংখ্যালঘু ভোটারদের আরও বেশি করে তৃণমূলের দিকে ঠেলে দিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের মানচিত্র বুঝতে হলে একটা সংখ্যা মনে রাখা দরকার। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে মুসলিম ভোটাররা সংখ্যাগরিষ্ঠ বা প্রভাবশালী। সিএএ আতঙ্ক এবং এসআইআর বিতর্ক, এই দুটো ইস্যু মিলিয়ে মুসলিম ভোটের বড় অংশ তৃণমূলের পক্ষে একত্রিত হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অন্যদিকে বিজেপি হিন্দু ভোটকে এক জায়গায় আনার চেষ্টা করেছে। রাজ্যে হিন্দু প্রায় 70%, কিন্তু এ রাজ্যে হিন্দু ভোট কখনো একমুখী হয়নি। জাতি, শ্রেণী, এলাকা নানা ভাগে ভাগ হয়ে যায়। এখানেই আসছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কতটা ভোট কাটতে পারবে। তার উপর আছেন মুর্শিদাবাদের তৃণমূল ত্যাগী বিদ্রোহী নেতা হুমায়ুন কবির। সিপিআইএম, কংগ্রেস বাম এবং কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির দল আইএসএফ যদি সংখ্যালঘু ভোট কাটে, তাহলে মূলত তৃণমূলের ক্ষতি হবে, কারণ তাদের ঐতিহ্যগত ভোট ব্যাংকের টান পড়বে। তাত্ত্বিকভাবে এটা বিজেপির পক্ষে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে কতটা হবে সেটাই দেখার। এই নির্বাচনের সবচেয়ে চর্চিত বিষয় হলো ভোটদানের অভূতপূর্ব হার। প্রথম দফায় 152টি আসনে ভোট পড়েছিল প্রায় 93%। দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট পড়েছিল 92%। দুই দফা মিলিয়ে মোট ভোটদানের হার ছাড়িয়ে গেছে 91%, যা 2011 সালের পরিবর্তনের নির্বাচনকেও ছাপিয়ে গিয়েছে। সেবার ভোট পড়েছিল 84.33%। এটা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসের রেকর্ড। এই রেকর্ড ভোটের পেছনে কারণ কি? প্রথমত এসআইআর আতঙ্ক। ভোট না দিলে নাম কাটা যাবে, এইরকম একটা আতঙ্ক কাজ করেছে মানুষের মধ্যে। নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে তাই তারা বুথমুখী হয়েছিলেন। অনেকে ভোটার স্লিপের ফটোকপিও জেরক্স করে ফটোকপি রেখে দিয়েছেন ভবিষ্যতের প্রমাণ হিসাবে। দ্বিতীয়ত নজিরবিহীন নিরাপত্তা। এবার প্রায় 23,000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ফলে যারা আগে ভয়ে ভোট দিতে যেতেন না, তারাও এবার গেছেন। তৃতীয়ত রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা। ইতিহাস বলে, যখন মানুষের ক্ষোভ চরমে ওঠে তখনই ভোটের হার অস্বাভাবিক হারে বেড়ে যায়। 2011 সালে এমনটাই হয়েছিল। কিন্তু এখানে একটা বিপরীত যুক্তিও রয়েছে। তৃণমূল সমর্থকরা বলছেন এত বেশি মানুষ ভোট দিয়েছেন কারণ রাজ্যের মানুষ তৃণমূলকেই ফের ক্ষমতায় দেখতে চান, সরকারি সামাজিক প্রকল্পগুলোর সুবিধা পেতে চান। এসআইআর নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, ভোট বাক্সে তার জবাব দিতে চান সাধারণ মানুষ। তাহলে এই রেকর্ড ভোট কোন ছবি তুলে ধরে? পরিবর্তনের ডাক, নাকি শাসক দলের পক্ষে প্রতিরোধের বার্তা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে স্ট্রং রুমে বন্দি ইভিএমে। একটা কথা কি জানেন তো, বাংলার রাজনীতিতে কখনো এতটা সহজে সমীকরণ মেলে না। তবে একটা কথা পরিষ্কার, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। দুই দলের যে কোনো একটি দল ক্ষমতায় আসতে পারে। এমনকি কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে সেটাও হবে ঐতিহাসিক একটি ঘটনা। দেখা যাক 4 মে আমাদের জন্য কি খবর নিয়ে আসে, পরিবর্তন না প্রত্যাবর্তন। সেদিনই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে আমার ব্যক্তিগত অভিমত, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলে ভাঙন আটকাতে পারবেন না। হয়তো তৃণমূল দলটার অস্তিত্বই সংকটে পড়ে যাবে। আর যদি মমতা ফের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন, তাহলে মোদি অমিত শাহ জুটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। বঙ্গ দখলের অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ছবিটা জাতীয় স্তরে নেতিবাচক ইমেজ তৈরি করবে। বিজেপি বিরোধী শিবির তখন কটূক্তি করতেই বা ছাড়বে কেন? আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো এইরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে।
বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।